আমি প্রথমেই আজকে এই এশিয়াটিক সোসাইটি এবং স্বাধীনামা যে পত্রিকা তার তরফ থেকে বন্দে মাতরম রচনার 150 বছর পূর্তি উপলক্ষে আজকে যেখানে আলোচনার আয়োজন করা হয়েছে আলোচনা সভায় এবং সেখানে আমাকে বলবার কিছু সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমেই উভয় সংস্থার কর্তৃপক্ষকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এখানে যারা উপস্থিত রয়েছেন এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে মাননীয় গ্রন্থাগারিক রয়েছেন, কেকাদি রয়েছেন, পূর্ব পরিচিত তাই দিদি বললাম, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্যার রয়েছেন, এবং স্বাধীনামার যিনি সম্পাদক তিনি রয়েছেন এবং বাংলা সাহিত্যের প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী রামকুমার মুখোপাধ্যায় তিনি রয়েছেন, আমার সহবক্তারা রয়েছেন এবং আমার সৌভাগ্য যে আমাদের বঙ্কিমভবন গবেষণা কেন্দ্রে যিনি মাননীয় অধ্যক্ষ ডিরেক্টর ডক্টর রতন কুমার নন্দী তিনি আজকে আমাকে বারবার বলেছেন তুমি কি বলো আমি সেটা শুনতে যাব। তো এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের। আমাদের কিউরেটার এসছেন এবং আপনারা আরো যারা রয়েছেন দেখুন স্যার মানে রামকুমার মুখোপাধ্যায় প্রথমেই বলে দিয়েছেন সময় 15 থেকে 20 মিনিট। সুতরাং আমার যে সুনির্দিষ্ট বিষয় তার বাইরে একটি কথা বলারও আমার কোনো অবকাশ নেই। আপনারা যদি প্রশ্ন করেন বন্দে মাতরম সংক্রান্ত আমি উত্তর দিতে পারি, কিন্তু আমার বিষয়টা আমি যেহেতু কেকাদির সঙ্গে যখন ফোনে কথা হচ্ছিল আমি বলেছিলাম যে গত বছর কলকাতা বইমেলা এবং তার আগে বঙ্কিমভবন গবেষণা কেন্দ্রের যে মুখপত্র বঙ্গদর্শন পত্রিকা তার 21তম সংখ্যায় আমার একটি লেখা প্রকাশিত হয় বন্দে মাতরমের রচনাকাল ও রচনাক্ষেত্র কিছু অনুক্ত তথ্য সুদীর্ঘ গবেষণা সন্দর্ভ। পরে সেটা গত বছর কলকাতা বইমেলায় তার সঙ্গে বেশ কিছু পরিশিষ্ট যোগ করে বই আকারে প্রকাশিত হয়। তো আমি যেহেতু এই বিষয়টা নিয়ে কাজ করেছি আমি এই বিষয়টা নিয়েই এখানে আমি আলোকপাত করব এবং যেহেতু আজকের 150 বছর পূর্তি উপলক্ষে আমরা বারবার 1875-এর কথা বলছি, বাস্তবিক অর্থে কি 1875? 1976-75-76-এ তো বঙ্গদর্শন এই বন্দে মাতরম রচনার শতবর্ষ পালিত হয়েছিল। চুঁচুড়োর বাড়িটা তো 1976-এই বন্দে মাতরম ভবন বলে দেখে দেওয়া হয়েছিল। বাস্তবিক অর্থে এগুলোর পেছনে কতটা সত্য আছে কতটা গল্প আছে আমার বলার বিষয় সেইটা। লিখিত বক্তব্য পাঠ খুব একটা ভালো লাগে না, তবু কয়েকটা কথা একটুখানি বলি। দেখুন এখানে বন্দে মাতরম সম্পর্কে অনেক কথা বলা হলো। বন্দে মাতরম আমাদের স্বাধীনতা তথা জাতীয়তার বীজ মন্ত্র। অরবিন্দ বলেছিলেন যে বন্দে মাতরম হচ্ছে ভিশন অফ আওয়ার মাদার, আর গান্ধীজি বলেছিলেন when we sing that ode to motherland বন্দে মাতরম we sing it to be the whole of India। রবীন্দ্রনাথ লিখেছিলেন আমাদের বন্দে মাতরম মন্ত্র বাংলাদেশের বন্দনা মন্ত্র নয়, এ হচ্ছে বিশ্বমাতার বন্দনা। সেই বন্দনার গান আজ যদি আমরা প্রথম উচ্চারণ করি তবে আগামী ভাবি যুগে একে একে সমস্ত দেশে এই মন্ত্র ধ্বনিত হয়ে উঠবে। জাতীয় জীবনে এই বন্দে মাতরম গানের কিন্তু প্রভাব অপরিসীম। আমরা শুনলাম এখানে স্যার বলছিলেন ক্ষুদিরাম বসুর কথা যে বীর বিপ্লবীরা হাসি মুখে বন্দে মাতরম ধ্বনিকে কণ্ঠে নিয়ে হাসি মুখে তারা ফাঁসির কাঠে চড়েছেন, ব্রিটিশ পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়েছেন এই বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ থেকে গান্ধীজি, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ব্যারিস্টার পি মিত্র, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, বিপিন চন্দ্র পাল কে না বন্দে মাতরমের মর্মকথা লিখে গেছে। বন্দে মাতরম নামে 3টি পৃথক পত্রিকা বেরিয়েছে। প্রথম বেরোয় বিপিন চন্দ্র পালের সম্পাদনায়, কয়েকটি সংখ্যা বেরোনোর পর যার সম্পাদক হন অরবিন্দ ঘোষ। দ্বিতীয় পত্রিকাটি বেরোয় জার্মানি থেকে ভিয়েনা থেকে ভার্সাই থেকে, যার সম্পাদক ছিলেন মাদাম ভিখাজি কামা। বন্দে মাতরম নামে সেখান থেকে পত্রিকা বেরোচ্ছে। উর্দু ভাষায় বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করছেন লালা লাজপত রায়। বন্দে মাতরম সম্প্রদায় প্রতিষ্ঠিত হচ্ছে কলকাতায় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। একটা গান, দেশাত্মবোধক একটা গান, এবং সেই গানে ব্যবহৃত মাত্র একটি শব্দ। বা ভারতবর্ষের আর বোধহয় কোনো গান এরকম নেই যে এতটা প্রভাব আসমুদ্র হিমাচলে এই এতটা প্রভাব বিস্তার করতে পেরেছিল এই বন্দে মাতরম গান। এখন আপনারা বলতেই পারেন যে বন্দে মাতরমের রচনাকাল, রচনাক্ষেত্র এগুলো নিয়ে আবার গবেষণার কি আছে, এ তো আমরা সবাই জানি ইত্যাদি। এইটার একটু ছোট্ট করে একটা প্রেক্ষিত বলে দিই। 2022 সালে যখন স্বাধীনতার 75 বর্ষ পূর্তি হচ্ছে, সে বছর 15 আগস্ট
বাংলার তিনটি জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যম চুঁচুড়া, লালগোলা এবং নৈহাটি, এই তিনটে জায়গাকে পৃথকভাবে বন্দে মাতরমের রচনা ক্ষেত্র বলে তারা প্রচার করলো। এবার বন্দে মাতরম কোথায় লেখা হয়েছিল, কবে লেখা হয়েছিল, এটা নিয়ে সুদীর্ঘ কাল ধরে বিতর্ক হয়ে আসছে। এই তিনটে জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যম প্রচার করায় এই মানে আমাদেরকেও কিন্তু নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবং আমাদেরকে, আমরা যারা বলি যে নৈহাটি কাঁঠালপাড়ায় বসে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গান লিখেছিলেন, আমাদেরকে এইভাবে বলা হয় যে আপনারা প্রমাণ দিন। তো ফলে আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায়, আর সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের মাননীয় অধ্যক্ষ ডিরেক্টর স্যার প্রফেসর রতন কুমার নন্দী, তিনি আমাকে দায়িত্ব দেন যে তুমি এটা নিয়ে কাজ করো। সুদীর্ঘ 1 বছরের নিবিষ্ট গবেষণায় নানা তথ্য, অনুক্ত তথ্য, এমন তথ্য, এখানে সময় নেই 15 মিনিট, এমন তথ্য, এবং আমি সেগুলোকে আপনাদের দেখাতেও পারি। কেকাদি বলেছিলেন যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া যায়, এমন ডায়েরির পাতা, এমন চিঠির পাতা যেগুলো দেখলে অবাক হয়ে যেতে হয়, সেই সমস্ত তথ্যকে অনুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এবং নিজেকে নিজে প্রশ্ন করে যুক্তি, পাল্টা যুক্তির মাধ্যমে বন্দে মাতরমের সঠিক রচনাকাল আজকে আমরা কিন্তু বলতে পেরেছি, সুনির্দিষ্টভাবে বলতে পেরেছি ঠিক কবে বঙ্কিমচন্দ্র বসে বন্দে মাতরম লিখছেন এবং কেন আমরা নৈহাটি কাঁঠালপাড়ার বাড়িতে বসে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম লিখছেন, একেবারে তার তথ্য প্রমাণ আজকে সামনে এনে দিতে পেরেছি। এই বিষয়ে আমি সামান্য 2-4টে কথা আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন, আমরা সবাই জানি যে বন্দে মাতরম গান কিন্তু প্রথম প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের যে মেজ দাদা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় 1287 বঙ্গাব্দে চৈত্র সংখ্যায়, আনন্দমঠ উপন্যাসের প্রথম খণ্ড 10ম পরিচ্ছেদে। এখন এইখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। 1287 বঙ্গাব্দে চৈত্র সংখ্যা, আমি প্রথমেই মার্জনাচে একটা কথা বলে নিচ্ছি। আজকে এখানে বঙ্কিমচন্দ্রকে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বাস্তবিক অর্থে কোনো বঙ্কিম জীবনী লেখা হয়নি। জীবনী লেখবার জন্য এই ধরনের সাহিত্যিকদের, সেই সময়কার সাহিত্যিকদের জীবনী লেখবার জন্য স্যার এখানে রয়েছেন, বিশ্বভারতীতে প্রকাশনা বিভাগের ডিরেক্টর ছিলেন। তিনি জানেন যে যেভাবে প্রশান্ত কুমার পাল যেভাবে কাজ করেছেন, বঙ্কিমকে ঘিরে হয়তো সেইভাবে প্রতিদিন ধরে কাজ করা সম্ভব নয়, কিন্তু ওই জাতীয় লেখকদের জীবনী লিখতে গেলে যে বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগটা দেখা অবশ্য প্রয়োজন। আজ পর্যন্ত কোনো বঙ্কিম জীবনীকার বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগ দেখেননি। ফলে আপনারা কেউ বলতে পারবেন বন্দে মাতরম যে আনন্দমঠে প্রথম প্রকাশিত হয় তার ডেটটা কত? আপনারা যদি বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগ দেখেন সেই ডেটও পেয়ে যাবেন, 1881 খ্রিস্টাব্দের 20 জুলাই। সবাই কিন্তু ধরে নিচ্ছে চৈত্র সংখ্যা, অর্থাৎ ওটা মার্চ এপ্রিলে বেরিয়েছিল, একদম না। বঙ্কিমের সময়তেই যখন ভাদ্র 1280 থেকে বঙ্গদর্শন ক্রমে পিছিয়ে পড়তে শুরু করেছিল, আর সঞ্জীব চন্দ্রের সময় তো বঙ্গদর্শন কখনোই সঠিক সময় প্রকাশিত হয়নি, অর্থাৎ শ্রাবণ মাসে বেরিয়েছিল। 1287 চৈত্র সংখ্যা প্রকাশিত হয়েছিল শ্রাবণ 1288-তে। 20 বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগ অনুযায়ী ওই ডেটটা হচ্ছে 20 জুলাই 1881। বন্দে মাতরম প্রথম আমাদের সামনে এলো, কিন্তু বন্দে মাতরম গানটা লেখা হলো কবে? বন্দে মাতরম তো প্রকাশিত হলো আনন্দমঠে, কিন্তু আমরা সবাই জানি যে বন্দে মাতরম নাকি বঙ্কিমচন্দ্র আরো অনেক আগে লিখেছিলেন। সেই আগেটা কবে? এ বিষয়ে বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্রকে যিনি আনন্দমঠ যাকে মানে কি বলবো উৎসর্গ করেছিলেন, এবং সেই উৎসর্গ পত্রে লিখেছিলেন ক্ষণভিন্ন সৌহৃদ দীনবন্ধু মিত্র, সেই দীনবন্ধু মিত্রের পুত্র ললিতচন্দ্র মিত্র, তারা দুজনা তাদের স্মৃতি কথায় কিন্তু একটা কথাই জানাচ্ছেন যে যখন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন, সেই সম্পাদক থাকাকালে কোনো একদিন ওই পত্রিকার যিনি কার্যাধ্যক্ষ রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি এক পাতা মতো ম্যাটার কম পড়ায় বঙ্কিমের কাছে সেটা জানান, এবং তখন ওই টেবিলের ওপরে একটি কাগজ পড়েছিল যাতে বন্দে মাতরম গানটা লেখা ছিল, এবং তিনি বললেন যে কি, যে যেতে দেরি হবে, বিলম্বে কাজ দেরি হবে, কাজে বিলম্ব হবে, আপনার ওই গানটা তো মন্দ নয়, ওই গানটা আমাকে দিন না কেন, ওটাই আমি ছেপে দিই। বঙ্কিম তৎক্ষণাৎ অত্যন্ত বিরক্ত হয়ে কাগজটা টেবিলের দেরাজের মধ্যে রেখে বলেছিলেন যে এই গানের মর্ম তুমি এখন বুঝবে না,
আরো কিছুদিন পরে এই গানের মর্ম বুঝতে পারবে, আমি তখন হয়তো বেঁচে নাও থাকতে পারি। তাহলে একটা বিষয় পরিষ্কার যে বঙ্কিমচন্দ্র যখন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক সেই সময় বন্দে মাতরম গানটা লেখা হয়। এখন বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন কত থেকে কত? 1279 বৈশাখ মাসে, বৈশাখ 1279-তে প্রথম বঙ্গদর্শন প্রকাশিত হয়, পয়লা বৈশাখ। আর বঙ্কিম সম্পাদিত শেষ সংখ্যা হচ্ছে 1282 চৈত্র। আবার আমাদের শরণাপন্ন হতে হবে বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগের দিকে। 1279 পয়লা বৈশাখ বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগ অনুযায়ী প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল 1872-এর 12 এপ্রিল। আর যে শেষ সংখ্যা, সেই শেষ সংখ্যাটা কিন্তু প্রকাশিত হয়েছিল 1876-এর 30 জুলাই। কেন আমি এই কথা বললাম? ওই যে আগেই বলেছি, বঙ্কিম সম্পাদিত বঙ্গদর্শনের যে শেষ বছর, 4 বছর বঙ্কিম বঙ্গদর্শনের সম্পাদনা করেছেন, সেই 4 বছরের মধ্যে যে শেষ বছর 1282, তার ভাদ্র মাস থেকে বঙ্কিমচন্দ্র শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন নানা কারণে। সেই সময় বঙ্গদর্শন কিন্তু ক্রমশ পিছিয়ে যেতে শুরু করে এবং শেষ সংখ্যাটা কিন্তু প্রকাশিত হয় 30 জুলাই 1876। অর্থাৎ বঙ্কিম সম্পাদিত বঙ্গদর্শনের শেষ সংখ্যা চৈত্র 1282 হলেও সেটাও কিন্তু প্রকাশিত হয়েছিল শ্রাবণ মাসে। আর এইখানেই কিন্তু বন্দে মাতরমের যারা গবেষণা করেছেন, মার্জনা করবেন, তারা সবাই ভুল করে ফেলেছেন। এখন তাহলে সম্পাদক বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটা লিখলেন কবে? ওই 4 বছরের মধ্যে কবে? বন্দে মাতরম গান কবে লেখা হলো, কোনো বঙ্কিম জীবনীতে কোনো সদুত্তর নেই। একটা লাইন শুধু বঙ্কিম জীবনীগুলোতে লেখা হয়েছে। কি সেই লাইনটা? 1907-এর 7 খ্রিস্টাব্দের 16 এপ্রিল বন্দে মাতরম পত্রিকায় অরবিন্দ ঘোষ, আমি অরবিন্দ ঘোষই বলবো কারণ ঋষি অরবিন্দ হয়েছেন, শ্রী অরবিন্দ হয়েছেন তার অনেক পরে, ফলে আমি অরবিন্দ বা অরবিন্দ ঘোষ বলেই তাকে উল্লেখ করব। অরবিন্দ ভবনে এটা বলতে গেলে আমাকে মারতো, শ্রী অরবিন্দ বলতে হবে। তো অরবিন্দ ঘোষ 1907-এর 16 এপ্রিল বন্দে মাতরম পত্রিকায় বঙ্কিমচন্দ্র, ঋষি বঙ্কিমচন্দ্র নামে এই প্রথম তাকে কেউ ঋষি বলে সম্বোধন করলো। 1907-এর 16 এপ্রিল বঙ্কিমকে প্রথম ঋষি বলে সম্বোধন করা হলো। ঋষি বঙ্কিমচন্দ্র নামে একটি প্রবন্ধে বন্দে মাতরম প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে লিখছেন, "It was 32 years ago that Bankim wrote his great song and few listened." এখন অরবিন্দের এই কথাকে আমরা যদি মান্যতা দিই তাহলে সময়টা কিন্তু দাঁড়াচ্ছে 1875। সব থেকে মজার ব্যাপার, অরবিন্দ এই সুনির্দিষ্ট তথ্যটা জানলেন কি করে? আজকে এই 15 মিনিটের বক্তব্যে আমার সেইটা বলবার অবকাশ নেই। আরো যদি আমাকে 15 মিনিট দেওয়া হয় আমি বলতে পারি এবং আপনারা মানে ওই আমাদের যে চলতি কথায় বলতে গেলে তাক লেগে যাবে। এই তথ্যটা বের করতে 1 বছর আমার সময় লেগেছে। যে অরবিন্দ কি করে জানলেন ওই সুনির্দিষ্ট তথ্যের কথা? অরবিন্দ তো দেশে ফিরলেন কবে? দেশে ফিরলেন বঙ্কিমচন্দ্র মারা যাওয়ার কয়েক মাস আগে। এবং আপনারা আরো শুনলে অবাক হবেন যে অরবিন্দ ঘোষই কিন্তু প্রথম বঙ্কিম জীবনীকার। অরবিন্দ ভবন থেকে একটা ছোট্ট বই পাওয়া যায় বঙ্কিমচন্দ্র নামে। বঙ্কিমচন্দ্র মারা যাওয়ার 3 মাস 10 দিন বাদে বম্বের ইন্দু প্রকাশ পত্রিকায় ধারাবাহিক 7টা প্রবন্ধ লিখেছিলেন অরবিন্দ ঘোষ। প্রবন্ধগুলো একটু ভালো করে ওই বইটা থেকে পড়ে দেখবেন। বঙ্কিমের জীবনের খুঁটিনাটি, প্রথম সুন্দরবন অঞ্চলে জলদস্যুদের দমন করছেন সেটাও ওখানে পাওয়া যাবে। মরেল সাহেবের এই কাহিনী সেটাও ওখানে পাওয়া যাবে। বইগুলোকে অ্যানালিসিস করছেন। তখনও পর্যন্ত অরবিন্দ কিন্তু বাংলা জানতেন না, কারণ তিনি যে বাংলা শিখলেন দীনেন্দ্র কুমার রায়ের কাছে। দীনেন্দ্র কুমার রায়ের স্মৃতিকথা সাহিত্য পত্রিকায় পরে প্রকাশিত হয়েছিল। বড়দায় থাকাকালীন তিনি বাংলা শিখছেন। অরবিন্দের দাদামশাই রাজনারায়ণ বসু, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমরা অরবিন্দের বন্দে মাতরমের ইংরেজি অনুবাদের কথা বলছি। আরে বঙ্কিমচন্দ্র জীবিত থাকাকালীন 1888-তে তার দাদামশাই রাজনারায়ণ বসু প্রথম বন্দে মাতরমের ইংরেজি অনুবাদ করেন। কজনা জানি আমরা? রাজনারায়ণ বসুর বই রিভিউ করছেন বঙ্কিম বঙ্গদর্শনে, সেখানে প্রথম কিন্তু ওই যে সপ্তকোটি কণ্ঠ ইত্যাদি ইত্যাদি হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা বইটা রিভিউ করবার সময় কি বলছেন যে তখন সারা ভারতবর্ষের লোক সংখ্যা হচ্ছে 20 কোটি। ওই 20 কোটি ভারতবাসীর একসঙ্গে মেলার কথা বলছেন।
নিজের সম্পাদিত বঙ্গদর্শনে। ফলে এই বিষয়গুলো আমি আলোচনা করলে আমি মূল জায়গা থেকে আমি সরে যাব। ফলে আমি ওই জায়গা থেকে আপাতত সরে আমি আমার মূল বিষয়ের প্রতি দৃষ্টিপাত করি, যে কেন কিভাবে আমরা বলছি। এখন অরবিন্দের এই কথাকে মান্যতা যদি আমরা দিই তাহলে সময়টা দাঁড়াচ্ছে 1875, কিন্তু তথ্য বলছে আরেকটু আগে 1874-এর অক্টোবর মাসের শেষ দিকে। আরো যদি সুনির্দিষ্ট করে বলতে হয় 18 অক্টোবরের পর কোনো একদিন, 18 অক্টোবর থেকে 24 অক্টোবরের মধ্যে, এবং আমার ধারণা 19 অক্টোবর রাত্রে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গান লিখলেন। কি সেই তথ্য যার উপর ভিত্তি করে আমি এই কথা বলছি? অবশ্যই তথ্য আছে। ছোট্ট করে আমি খুব সংক্ষেপে স্যার আমি 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। যে আমরা আগেই উল্লেখ করেছি যে পূর্ণচন্দ্র এবং ললিতচন্দ্র মিত্রের কথায় যে সম্পাদক বঙ্কিমচন্দ্র। এখন আমরা সবাই জানি যে কমলাকান্তের অন্তর্গত যে আমার দুর্গোৎসব প্রবন্ধটা, এই আমার দুর্গোৎসব প্রবন্ধটাকে বলা হয় বন্দে মাতরমকে বলা হয় আমার দুর্গোৎসবে ছন্দবদ্ধ বাণীরূপ। কারণ একদম আমার দুর্গোৎসবের মধ্যে যা যা কথা বলেছেন গদ্য আকারে, সেই কথাগুলো কবিতার আকারে তিনি কিন্তু বলেছেন বন্দে মাতরম গানের মধ্যে। এখন এই আমার দুর্গোৎসব বঙ্গদর্শনে প্রকাশিত হলো কবে? প্রকাশিত হলো কার্তিক 1281-তে। এই কার্তিক আপনার ইয়েতে আমার দুর্গোৎসব বেরোলো কার্তিক 1281-তে। তার আগে একটা কথা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। আপনারা বলুন তো বন্দে মাতরম গানে কটা লাইন আছে? 28টা লাইন আছে, 28টি চরণ। এখন এই আমার দুর্গোৎসব বেরোচ্ছে কার্তিক 1281-তে, পরের মাস অগ্রহায়ণ 1281। একটু আপনারা যদি অগ্রহায়ণ 1281 বঙ্গদর্শন এসএডি সোসাইটি লাইব্রেরিতে আছে, আপনারা যদি একটু দেখেন তার যে শেষ লেখা, সেই শেষ লেখাটা হচ্ছে প্রাপ্ত গ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা বিভাগে ঈশানচন্দ্র বসুর একটি বইয়ের সমালোচনা। বইটির নাম চিত্ত বিনোদ কাব্য। এই সমালোচনার জন্য বঙ্কিম নিলেন ক লাইন? 29 লাইন। যদি পূর্ণচন্দ্র এবং ললিতচন্দ্রের কথা অনুযায়ী বঙ্গদর্শনের কার্যাধ্যক্ষ রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথাতে বঙ্কিমচন্দ্র যদি সেদিন সম্মত হতেন, তাহলে ওই যে এক পাত মতো ম্যাটার কম পড়িয়াছে, ওই এক পাতা মতো ম্যাটার, তাহলে এই গানের দ্বারাই কিন্তু সেই পাদপূরণ করা সম্ভব হতো। এখন ঘটনা এটা কেন কোন বঙ্কিম জীবনীকারদের একটি ঢাউস বঙ্কিম জীবনী বাজারে পাওয়া যায়, কোন বঙ্কিম জীবনীকারদের কেন এটা মাথায় আসেনি, বা বন্দে মাতরম নিয়ে যারা কাজ করেছেন তারা এটা ভেবে দেখেননি, এ কথা বলতে পারবো না। কিন্তু ঘটনা এটা। এখন ঘটনা হচ্ছে এই যে কার্তিক 1281 যে সংখ্যাটা, আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে প্রাপ্ত গ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা বিভাগ তো বঙ্গদর্শনের একটা নিয়মিত বিভাগ, তাহলে এই বিভাগের লেখা তো অনেক আগে থেকেই তৈরি হয়ে থাকার কথা। আপনি কিভাবে বলছেন যে এই বিভাগের লেখাটাই বঙ্কিম পরে সেই সময় লাস্টে লিখে দেন? হ্যাঁ, এই কথা বলার পেছনেও আমার যুক্তি আছে। অগ্রহায়ণ 1281-তে প্রাপ্ত গ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা বিভাগে একটি মাত্র বইয়ের সমালোচনা প্রকাশিত হলো। অগ্রহায়ণের পরে পৌষ মাসে বেরোলো 4টি লেখা। মাঘ মাসে বঙ্কিমচন্দ্র ওই নিয়মিত বিভাগটা পুরো তুলেই দিলেন, এবং কেন তুলে দিলেন তার একটা অসামান্য সম্পাদকীয় কৈফিয়ত দিলেন। যদি সময় থাকতো সেই অসামান্য বঙ্কিমের ওই লেখাটি কোনো বঙ্কিম রচনাবলিতে নেই, পড়ে শোনাতে পারতাম। শুধু একটা কথাই বলি, ওই লেখাতেই বঙ্কিমচন্দ্র বাংলা প্রকাশনাকে তখন ছাড় পোকার সঙ্গে তুলনা করেছিলেন, যে ছাড় পোকার যেরকম অপত্য বৃদ্ধি হয়, বাংলা প্রকাশনারও বর্তমানে সেরকম অপত্য বৃদ্ধি হচ্ছে। এত বই বঙ্গদর্শন কার্যালয়ে আসছে রিভিউর জন্য যে সেই সমস্ত বই যদি আমাদের পড়ে উঠতে হয় তাহলে আমাদের সমস্ত কাজ ছেড়ে দিতে হবে, ফলে এটা সম্ভব না। এরপর থেকে আমরা সেই বই রিভিউ করব, তার একটা পূর্ণ প্রবন্ধ আকারে আমরা কোনো বইয়ের কোনো রিভিউ করব। আর কোনোদিন কোনো প্রাপ্ত গ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা বেরোয়নি। এখন এই যে কার্তিক 1281 সংখ্যা বা অগ্রহায়ণ 1281 সংখ্যাটি প্রকাশিত হলো কিন্তু ডিসেম্বর মাসে। কতই ডিসেম্বর?
ওটা হচ্ছে আপনার যতদূর সম্ভব 24শে ডিসেম্বর, আমি বলতে বলতে এখানে একটু খেইটা হারিয়ে ফেলেছি, প্রকাশিত হলো। আর যেটায় আমার দুর্গোৎসব বেরিয়েছিল, যে কার্তিক সংখ্যাটা, সেটা প্রকাশিত হয়েছিল 18 অক্টোবর 1874। 12 অক্টোবর 1874। আর সে বছর পঞ্জিকা যদি আপনারা দেখেন, গুপ্ত প্রেস পঞ্জিকা বলছে দুর্গাপুজোর সপ্তমী ছিল 18 অক্টোবর। অনেকেই বলে গেছেন, সমস্ত বঙ্কিম জীবনীতেই রয়েছে যে আমার দুর্গোৎসব দুর্গাপুজোর সপ্তমীর দিন বঙ্কিমচন্দ্র নিজের বাড়ির দুর্গাপুজো দেখে আমার দুর্গোৎসব লেখেন। একদম ভুল কথা। দুর্গাপুজো হচ্ছে 12ই অক্টোবর, এই 12ই অক্টোবর পত্রিকাটা প্রকাশিত হয়ে যাচ্ছে, আর দুর্গাপুজোর সপ্তমী হচ্ছে 18ই অক্টোবর। বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগ দেখেননি, ফলে স্বাভাবিক ভুল হয়েছে। এইবার ঘটনা হচ্ছে যে আমরা তো বলছি 1874-এর 18 অক্টোবরের পরে কোনদিন বঙ্কিমচন্দ্র এই গানটা রচনা করলেন। তাহলে নৈহাটিতে বসে তিনি যে রচনা করলেন, এর প্রমাণ কোথায়? এর প্রমাণও আছে। ওই সময় বঙ্কিমচন্দ্র কর্মসূত্রে রয়েছেন মালদহে। বঙ্কিমের কর্মজীবনের দিকে আমরা যদি তাকাই, স্যারের সম্পাদিত ওই সময়কার যে বই ভবতোষ চট্টোপাধ্যায়ের কথা বলছেন, ওখানে এনকে সিনহার পুরো ডিটেলসটা দেওয়া আছে। বঙ্কিমের সার্ভিস রেকর্ডটা পুরো ওখানে তুলে দিয়েছিলেন এনকে সিনহা। বেঙ্গল পাস্ট এন্ড প্রেজেন্ট থেকে ওখানে তুলে দেওয়া হয়েছিল। তো আপনার মালদহে রয়েছেন, কিন্তু ওই যে দুর্গাপুজোর সময়টুকু তিনি যে কোনো ছুটি নিচ্ছেন সার্ভিস রেকর্ডের কিন্তু উল্লেখ নেই। কিন্তু তথাপি দুর্গাপুজোর সময় তিনি যে বাড়িতে ছিলেন তার কিন্তু আমরা উল্লেখ পাচ্ছি বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্রের লেখা একটি লেখা থেকে। লেখাটির নাম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। লেখাটির নাম হচ্ছে কমলাকান্তের এসো এসো বধূ এসো, বিখ্যাত লেখা। সেখানে তিনি বলছেন যে সে বছর দুর্গাপুজোর অষ্টমীর দিন বঙ্কিমচন্দ্রের বাড়িতে দুর্গাপুজো হতো দালানে, এবং সেখানে বহু কীর্তন গায়ক বা অন্যান্য গায়কেরা তারা কিন্তু গান করতেন। তো সেই দিন রেনেটি ঘরানার, রানীহাটি অঞ্চলের লোকেদের রেনেটি ঘরানার গায়ক বলা হতো, রেনেটি ঘরানার গায়ক বলহরি দাস তিনি একটি কীর্তন গেয়েছিলেন, এসো এসো বধূ এসো আধো আচরে বসো। পূর্ণচন্দ্র লিখছেন, এই গানটি শুনে বঙ্কিমচন্দ্র ভাবতন্ময় হয়ে পড়েন, ভাব বিহ্বল হয়ে পড়েন, তিনি ধ্যানস্থ হয়ে যান। তাহলে কি সেই ব্রাহ্ম মুহূর্তই বন্দে মাতরমের মতো একটি মন্ত্র রচনার মাহেন্দ্রক্ষণ? তা যদি হয় তাহলে তো সেটা 1874-এ 19 অক্টোবর রাত্রিবেলা। এখন এখানে আমি আরেকটা কথা বলবো, যে কথাটা ছোট্ট একটা প্রসঙ্গ বলবো, তারপরে যদি আপনাদের কারোর কোনো জিজ্ঞাসা থাকে, স্যার যদি অনুমতি দেন আমি উত্তর দেব। সেই কথাটা হচ্ছে যে আমরা তো বললাম বন্দে মাতরম হচ্ছে আমার দুর্গোৎসবের ছন্দবদ্ধ বাণীরূপ। ভাব সাদৃশ্য মারাত্মক রয়েছে, কিন্তু একটা মারাত্মক বৈসাদৃশ্য রয়েছে। কি সেই বৈসাদৃশ্য? আমার দুর্গোৎসব প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বলছেন 6 কোটি বঙ্গ সন্তানের কথা, 6 কোটি সন্তানের কথা, বঙ্গ সন্তান নয়, সরি, সন্তানের কথা। আর আনন্দ মঠে বলছেন 7 কোটি সন্তানের কথা। কি করে এটা সম্ভব? আমাকে প্রশ্ন আপনারা করতেই পারেন যে আপনি বলছেন আমার দুর্গোৎসব বেরিয়েছে কার্তিক 1281-তে, তারপরেই বঙ্কিমচন্দ্র কয়েকদিনের ব্যবধানেই বঙ্কিমচন্দ্র এই গানটি রচনা করেন বন্দে মাতরম। তাহলে এক জায়গায় 6 কোটি, এক জায়গায় 7 কোটি, এটা হলো কি করে? এর পেছনে মারাত্মক তথ্য আছে। আমরা সবাই 1905-এর বঙ্গ বিভাগের কথা পড়ি, কিন্তু আমরা প্রথম বঙ্গ বিভাগ 1874-এর বঙ্গ বিভাগের কথা ভুলে যাই। তার আগে একটু বলি, 1872 খ্রিস্টাব্দে, 1871 খ্রিস্টাব্দে আমাদের দেশে প্রথম লোক গণনা হয়, এবং সেই লোক গণনার যে হিসাব, সেই হিসাবটা আমরা বঙ্কিমের লেখা থেকেই পেয়ে যাই। বঙ্গদর্শনের চৈত্র 1279 সংখ্যায় বঙ্গদেশের লোক গণনা শীর্ষক, লোক সংখ্যা শীর্ষক একটি প্রবন্ধ বঙ্কিম লেখেন, বঙ্কিম রচনাবলীতেও সেটা পাওয়া যায়। সেখানে বঙ্কিমচন্দ্রের লেখা থেকেই আমি বলছি, এই যে আমাদের বাংলা প্রেসিডেন্সি,
এই বাংলা প্রেসিডেন্সির লোক সংখ্যা ছিল 6,48,58,656 জন। এবার ওই 1874-এর 6 ফেব্রুয়ারি, ভালো করে একটু শুনবেন, 1874-এর 6 ফেব্রুয়ারি প্রথম বঙ্গ বিভাগ হলো এবং বাংলা প্রেসিডেন্সির 3টে জেলা সিলেট, কাছাড় এবং গোয়ালপাড়া, এই 3টে জেলাকে আসামের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হলো। ফলে বাংলা প্রেসিডেন্সির লোক সংখ্যা স্বাভাবিকভাবেই কমে গেল। 12 অক্টোবর যে লেখাটা প্রকাশিত হচ্ছে, ধরে নিতে পারি আমরা মাসখানেকের মধ্যে সেই লেখাটা লিখেছেন। তাহলে 6 ফেব্রুয়ারি প্রথম বঙ্গ বিভাগের ফলে 6,65,00,000 থেকে কমে সেটা 6 কোটির কাছে চলে এলো। ফলে বঙ্কিমচন্দ্র যদি আমার দুর্গোৎসবে 6 কোটির কথা উল্লেখ করে থাকেন, সেটা একেবারেই সঙ্গতভাবে তিনি উল্লেখ করেছেন। এইবার আপনারা প্রশ্ন করতেই পারেন, আমি তো বলছি যে তার কদিন পরে বন্দে মাতরম লেখা হয়েছে, তাহলে বন্দে মাতরমে 6 কোটি এলো কেন? এবার আপনাদের বলি, বন্দে মাতরম আমি প্রথমেই বলেছি কবে প্রকাশিত হলো, কবে লেখা হয়েছে সুনির্দিষ্ট ডেট। অনেক কষ্ট করে তথ্য দিয়ে যুক্তি দিয়ে আমাকে একটা ডেট বলতে হলো, কিন্তু কবে প্রকাশিত হয়েছে তার জন্য তো আমাকে যুক্তি দিতে হচ্ছে না, অন্য কোনো তথ্য ঘাটতে হচ্ছে না। বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগটা দেখলেই পরিষ্কার যে 20 জুলাই 1881 প্রথম বন্দে মাতরম জনসমক্ষে এলো। আমাদের ভুলে গেলে চলবে না যে 1881-তে ভারতবর্ষের দ্বিতীয় লোক গণনা হয় এবং 1881 17 ফেব্রুয়ারি ভারতবর্ষের দ্বিতীয় লোক গণনার রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়। এই যে 1871 থেকে 1881 এই 10 বছরে ওই বঙ্গ বিভাগের ফলে বেঙ্গল প্রেসিডেন্সিতে লোক সংখ্যা বিরাট কিছু পরিমাণে বেড়ে না গেলেও লোক সংখ্যা কোথায় দাঁড়ায় জানেন? 6,95,36,861 জন, অর্থাৎ একেবারে 7 কোটির দোরগোড়ায়। বন্দে মাতরমের পাণ্ডুলিপি সংরক্ষিত হয়নি, বঙ্কিমের কোনো লেখার কোনো পাণ্ডুলিপি পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। ফলে বন্দে মাতরম রচনার সময় বঙ্কিমচন্দ্র 6 কোটি লিখেছিলেন না 7 কোটি লিখেছিলেন আমরা কেউ জানি না। যদি তিনি 6 কোটি লিখেও থাকেন, তাহলে যখন সেটা প্রকাশিত হচ্ছে তখন তো বঙ্গ প্রেসিডেন্সির বাংলা প্রেসিডেন্সির লোক সংখ্যা 7 কোটির একেবারে দোরগোড়ায়। তিনি কেন ওই ভুল তথ্যটা দেবেন 6 কোটি? ফলে তিনি সেই সময় হয়তো এই পাঠ পরিবর্তন করেও থাকতে পারেন 7 কোটি। কেন? আপনাদেরই বলছি, এখানে স্যার বলছিলেন যে 1906-এর কথা, 1905-এ যখন বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে বরিশালে যখন প্রথম বন্দে মাতরম স্লোগান তোলা হলো, তারপরে যখন 1906-এ সরলা দেবী চৌধুরানী বেনারস কংগ্রেসে যখন বন্দে মাতরম গাইছেন, তখন তো সেখানে তিনি 7 কোটি ব্যবহার করছেন না, করছেন 300 কোটি। 300 কোটি কণ্ঠ কল কল নিনাদ করালে। আরো পরবর্তীকালে হয়ে গেল কোটি কোটি কণ্ঠ কল কল নিনাদ করালে। আজকাল অনেক আপনারা রেকর্ডেও শুনতে পাবেন যে 7 কোটি বলছে না, কোটি কোটি কণ্ঠ। আর বঙ্কিমচন্দ্র তার প্রতিটি লেখার তার জীবিতকালে যা মানে পরবর্তীকালে পুনর্মুদ্রণ, কোনোটা পুনর্মুদ্রণ নয়, প্রত্যেকবার তিনি সংস্করণ করতেন, প্রত্যেকবার চেঞ্জ করতেন। আমি একটা ছোট্ট কথা এখানে বলে আমার বক্তব্যকে এখানেই শেষ করব। সেটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র পাঠ পরিবর্তন করেছেন, 7 কোটি করেছেন। তার কি আপনারা যদি বঙ্কিমচন্দ্রের একেবারে প্রথম উপন্যাস, শুধু বঙ্কিমচন্দ্রের নয়, বাংলা তথা ভারতীয় সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 1865-তে প্রকাশিত দুর্গেশ নন্দিনী, এই দুর্গেশ নন্দিনীর বঙ্কিমের জীবিতকালে 13টা সংস্করণ হয়েছিল। এই 13টা সংস্করণের মধ্যে একদম শেষ সংস্করণের আগে পর্যন্ত দুর্গেশ নন্দিনীর প্রথম লাইনটা কি ছিল বলুন তো? 998 বঙ্গাব্দের নিদাগ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ জাহানাবাদ থেকে বিষ্ণুপুরের পথে একাকী গমন করিতেছিলেন। আর ত্রয়োদশ সংস্করণে 1893-তে কি হয়ে গেল, যেটা আজকে আমরা সবাই পড়ছি, 997 বঙ্গাব্দের নিদাগ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মান্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। 998টা হয়ে গেল 997। কেন হলো? আমরা এখন বসে আছি কোথায়? এশিয়াটিক সোসাইটিতে। এর পেছনে এশিয়াটিক সোসাইটির মারাত্মক ভূমিকা রয়েছে। ভুলে গেলে চলবে না 1880-র দশকে 1873-এ প্রথম মুনায়সার আইনি আকবরীর প্রথম খণ্ডের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় এশিয়াটিক সোসাইটি থেকে। তারপরে আরো 2 খণ্ড বেরোয়। শুধু আইনি আকবরী নয়, আকবরনামা, একের পর এক
মুসলিম পিরিয়ডে, ইসলামিক পিরিয়ডে যে সমস্ত ইতিহাসের বইগুলো এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল থেকে ওই 1870-80 দশকে ইংরেজি অনুবাদ হতে শুরু করলো। 1863 খ্রিস্টাব্দে এই এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য হয়েছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই বঙ্কিমচন্দ্র এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত সেই ইংরেজি বইগুলো পড়ছেন, পড়ে বুঝতে পারলেন যে 998 বঙ্গাব্দ অর্থাৎ হিজরি সন যে হিসাব তাতে আমি ভুল করেছি। সাথে সাথে তিনি চেঞ্জ করলেন এবং করে দিলেন 997 বঙ্গাব্দের নিদান শেষে একজন অশ্বারোহী পুরুষ। তাহলে যে বঙ্কিমচন্দ্র এই কাজ করতে পারেন সেই বঙ্কিমচন্দ্র 6 কোটি, সেটা তখন ভুল। বাংলা প্রেসিডেন্সির লোক সংখ্যা দাঁড়িয়েছে 7 কোটির একেবারে দোরগোড়ায়, তিনি কেন 6 কোটি লিখবেন? এরকম অজস্র উদাহরণ দেওয়া যায়। তো বন্দে মাতরম সেই কারণে যে বন্দে মাতরম কোথায় লেখা হয়েছে এই নিয়ে বিতর্ক। আমি তো বারবার বলছি, আমরা আজকে যারা সমাজ মাধ্যমের দিকে আমরা যদি চোখ রাখি সব সময় দেখতে পাবো আমরা চুঁচুড়োর বাড়িটাকে বলা হচ্ছে বন্দে মাতরম। এখানে একজনের নাম করা হলো প্রথমেই, তিনি বঙ্কিমের উত্তর পুরুষ বলে প্রচার করে বেড়ান নিজেকে। তিনি আবার একটা হেরিটেজ কমিশনের কাছে কিছুদিন আগে চিঠি পাঠিয়ে দিলেন যে ওই বাড়িটাকে হেরিটেজ ঘোষণা করা হোক। আরে ওই বাড়িটা ভাড়া নিলেন 1879 এপ্রিল মে মাসে। ওদের কথা অনুযায়ী যদি ধরে নিই বন্দে মাতরম লেখা হয়েছে 1876-এ, 1876 থেকে 1881 জানুয়ারি পর্যন্ত বঙ্কিম হুগলি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। কিন্তু বাড়িটা যে ভাড়া নেন তার তো একেবারে পাথুরে প্রমাণ রয়েছে যে 1879 এপ্রিল মে মাসে বাড়ি ভাড়া নিয়েছেন। তাহলে 1876-এ ওদের কথা অনুযায়ী যদি 1876-এ বন্দে মাতরম লেখা হয়, তাহলে যে গান 1876-এ লিখছেন সেই ওই বাড়ি ভাড়া নিচ্ছেন 1879, সেটা 1876 ওখানে বসে লিখছেন কি করে? মিথ্যা গল্প চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একদিক দিয়ে ভালো, বঙ্কিমের চর্চা তো হচ্ছে। এরকমই আজ আরেকটা মিথ তৈরি করে দেওয়া হয়েছে লালগোলাকে কেন্দ্র করে। হেমেন দাশগুপ্ত একবার লালগোলার রাজার ইন্টারভিউ নিয়েছিলেন। লালগোলার রাজা বলেছিলেন বঙ্কিম তার বাড়িতে অতিথি নিবাসে 3 মাস ছিলেন রোডসেসের কাজে, এবং সেই 3 মাসটা তিনি পরিষ্কার বলছেন যে সেটা হচ্ছে বর্ষার সময়। তিনি পরিষ্কার লিখছেন যে সেই সময়কার পদ্মার যে ভয়ঙ্কর রূপ তার সঙ্গে গঙ্গার রূপের কোনো তুলনা হয় না। ওই লাইনগুলোকে ইয়েলো জার্নালিজম যাকে বলে করে ওই যে লাইনগুলোকে ডিলিট করে দেওয়া হলো, দিয়ে করে দেওয়া হলো মাঘ মাসে তিনি ওখানে অতিথি নিবাসে ছিলেন। ওখানে যে ওই শুক্লা ইয়েতে যে যে উৎসব হয় পূর্ণিমাতে, সেই পূর্ণিমার সেই উৎসব দেখে ওই যে শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী, এই শুভ্র জ্যোৎস্না কবে হয় না? পূর্ণিমা তিথিতে হয়। আরে সেই পূর্ণিমা তিথি তো 1874-এর পূর্ণিমাও হতে পারে। 24শে অক্টোবর ছিল কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। তাহলে তোমাদের কথা যদি ধরে নি, তাহলে বন্দে মাতরম লেখা হয়েছে 1874-এ 24 অক্টোবর। 25 অক্টোবর তিনি আবার গিয়ে কাজে, রবিবার ছিল 24 অক্টোবর, পঞ্জিকাটা দেখো। 25 অক্টোবর তিনি মালদায় গিয়ে কাজে যোগ দিলেন। তোমাদের তর্ক অনুযায়ী তোমাদের কথাকেই যদি ধরে নি, এই রকম গল্প চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার এই বইয়ের মধ্যে স্যারের তারা ছাড়া এই বই করতে পারতাম না। আমার মতো গেতোকে দিয়ে স্যার এই বই করিয়েছেন, মানে আমি এই শব্দটাই ব্যবহার করে ফেললাম। মানে রীতিমতো ধুমকে 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 কাজটা করার, এবং 1 বছর সময় লেগেছিল শুধু অরবিন্দের পাঠটা, আমি এখানে বলতে পারলাম না ওই অংশগুলো, শুধু অরবিন্দের ওই পাঠটাকে বার করতে। তো সেই জায়গা থেকে এর মধ্যে আমরা আমাদের বঙ্কিম ভবনে সংরক্ষিত, এখানে কিউরেটর রয়েছেন, আমাদের আর্কাইভসে আমরা এমন একটা চিঠি পেলাম যে আমরা কেউ জানি না যে অরবিন্দ ঘোষের বাবা বন্দে মাতরম বঙ্গদর্শনের লেখক ছিলেন ডক্টর কেডি ঘোষ। সেই চিঠি এখানে তুলে দেওয়া হয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী তার ভাইপো 1909 একটি ডায়েরি লিখছেন। এই যে বলছিলেন না রবীন্দ্রনাথ প্রথম সুর দিয়েছেন, না, প্রথম সুর দিয়েছিলেন যদু ভট্ট, বিখ্যাত ধ্রুপদ গায়ক যদুনাথ ভট্টাচার্য। দ্বিতীয় সুর দেন ক্ষেত্রনাথ মুখোপাধ্যায়। যদিও চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় আরেকজনের কথা বলেছেন, কিন্তু তিনি কোনো সূত্র উল্লেখ করেননি স্যার। দেশ পত্রিকার ওই সাহিত্য সংখ্যায় তিনি এটা বলেছেন, ফলে সেই যেখানে সূত্র নেই সেটাকে আমরা মান্যতা দিতে পারি না। দ্বিতীয় যে সুর দিয়েছিলেন ক্ষেত্রনাথ মুখোপাধ্যায়, তৃতীয় সুর দেন নাথ মঞ্চে, এবং সেই সুরটা খুব জনপ্রিয় হয়েছিল। এবং আপনাদের আরো একটা তথ্য, একটু ইন্টারেস্টিং তথ্য জানিয়ে দিই বন্দে মাতরম সম্পর্কে। আনন্দমঠের 3য় সংস্করণে যখন প্রকাশিত হয় তার কিছুদিন আগে ঠাকুরবাড়ির পত্রিকা বালক, সেই বালক পত্রিকাতে বন্দে মাতরম গানের একটি স্বরলিপি প্রকাশিত হয়। কে সুর দিয়েছেন উল্লেখ ছিল না, শুধু স্বরলিপির উপরে লেখা ছিল প্রতিভা সুন্দরী দেবী করা স্বরলিপি। কিন্তু আপনারা যদি পারিপার্শ্বিক তথ্যটা একটু দেখেন, এবং আপনারা যদি প্রশান্ত কুমার পালের রবি জীবনীতে রবীন্দ্রনাথের ওই দিনকার
মানে দিনলিপিটা মিলিয়ে দেখেন, আমরা ওই 1896 কলকাতা কংগ্রেসের যে সুর, যেটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে, সরলা দেবী চৌধুরানীর দেওয়া দেশরাগের সুর, একই ছিল এটাও। এই স্বরলিপিটা, স্যার আমি লাস্ট কথা বলছি, এই স্বরলিপিটা বঙ্কিমচন্দ্র আনন্দমঠে স্বয়ং গ্রহণ করে নিয়েছিলেন। কেন নিয়েছিলেন জানেন? আপনারা রবীন্দ্রনাথের জীবনটা ভালো করে দেখুন, ওই সুরটিও রবীন্দ্রনাথের দেওয়া ছিল, এবং সেটা রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসে বলছেন জীবনের একেবারে শেষ প্রান্তে। আমি আর আমার কথা বাড়াবো না, আপনাদের অনেকক্ষণ সময় নিয়েছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে একটা জায়গায় তুমি একটু